ভালো ছবি করার জন্য সব মানে টাকার প্রয়োজন, কিন্তু টাকা দিয়েই ভালো ছবি হয় না। কথা শুনে মনে হয় না যে তারা সিনেমা নিয়ে কোনো চর্চা করেছে, সিনেমার ইতিহাসের মধ্যে গেছে। সেরকম আমারও মনে হয় যে সেটা করে ভুল করেছি, সেটা করাটা ঠিক হয়নি। ঠিক আছে, ভুল হতেই পারে, আর রিপিট না করলেই। তবে হ্যাঁ, একটা কথা যে তোমার যেটা ডিউ না সেটা হবে। বাঙালি তোকে অ্যাকসেপ্ট করবে না, করবে না, করবে না, করবে না, কিন্তু যখন অ্যাকসেপ্ট করবে তখন তোকে ছাড়বে না। আমাদের জবে থেকে শুরু হয়েছে মাইক্রোফোন নিয়ে বসা, তবে থেকে বলতেই হচ্ছে আমাকে যে আমরা আবার চলে এসেছি ইউআইএতে। আচ্ছা হ্যাঁ, আপনারা প্রশ্ন করছেন ইউআইএ কেন, মানে ইউ স্ট্যান্ডস ফর কি। আমরা অনেকগুলো জায়গা ভেবেছিলাম, তাতে একটা শব্দ বসাতে পারিনি, আনবায়াসড, কারণ আড্ডাটা আনবায়াসড হওয়া উচিত। তারপরে যেটা ভাবলাম সেটা হচ্ছে আনস্ক্রিপ্টেড, কারণ সত্যি কথা আড্ডা স্ক্রিপ্ট দিয়ে হয় না, এটা আমাদের মনে হয়েছে আর কি, আনস্ক্রিপ্টেড। আর না, নেক্সট হচ্ছে আনফিল্টার্ড, মানে ঠিক আছে যা যদি ছোটোখাটো কিছু ভুল ত্রুটি হয় সেটা থাকুক, সব আপনারা দেখুন। তো আড্ডা আমরা শুরু করবো। আজকে সঙ্গে রয়েছে অভিজিৎ দা, অভিজিৎ গুহ। খুব খুশি মানে অভিজিৎ দাকে পেয়ে আমি অন্তত, কারণ অনেকদিন আমি বলছিলাম যে আমি অ্যাক্টার্সদের সঙ্গে বসছি, কিন্তু আমি চাই একজন ডিরেক্টরের সঙ্গে বসতে, আর এই মাপের ডিরেক্টর। সেই সময় আমরা যে ছবি নিয়ে কথা বলবো সেটা তো আপনারা জানেন, মানে যারা ছবিটি দেখেছেন কোনো একটি পার্টিকুলার ছবি নিয়ে আমি বেশি কথা বলবো, কারণ আমি খুব এক্সাইটেড ছবিটা নিয়ে। তো শুরু করবো আড্ডা মারি। যেটা তখন আমি জিজ্ঞেস করছিলাম, তুমি মানে চা প্রেফার করো? হ্যাঁ, আমি চাই খাই, চাই প্রেফার করি। আর চা বিভিন্ন রকমের চা খাই, যদিও আমি কোনো চা সম্পর্কে বিশারদ নই, কিন্তু ভালো লাগে, কিন্তু ভালো লাগে চাটা খেতে। চিনি তুমি খাও? না, চিনি তো এই যে চেহারাটা দেখতে পাচ্ছ আর যা বয়স, সেটাতে আস্তে আস্তে চিনিটা চেষ্টা করছি যতটা কম করা যায়। চায়ে চিনিটা খাই না, এইটা অ্যাভয়েড করছি। আর এমনি তো তোমায় মানে অভিনয়ের স্বার্থেও তো একটুখানি করতে হচ্ছেও হয়তো, মানে করতে হবে। হ্যাঁ, অভিনয়ের স্বার্থের থেকেও না, বড় কথা হচ্ছে মানে একটা বয়সের ব্যাপার থাকে তো, এইগুলো একটু মিনিমাম মেনটেন করতেই হবে। কদিন আগে তোমার শরীর খারাপ হয়েছিল? হ্যাঁ, আমার শরীর খারাপ হয়েছিল, সেটার সঙ্গে অবশ্য কোনো ব্লাড সুগারের, ব্লাড প্রেশারের কোনো লিঙ্ক নেই। ওটা কমপ্লিটলি ওটা অন্য জিনিস হয়েছিল, দুটো তিনটে পর হয়েছিল। মানে রোগ হয় মানুষের, কিন্তু এটা আমার খুব কনজিকিউটিভ, মানে একটা এটা শেষ করে আবার ওটা শেষ করে আবার এরকম হয়েছিল। তখন আমি তার মধ্যেও কাজকর্ম করতে হয়েছে, যেরকম মে মাসের 10 তারিখ আমাদের নয়ন রহস্য মুক্তি পেয়েছিল। তো তার আগেই মানে তার ইমিডিয়েট আগে থেকে আমার একটা এইগুলো আরম্ভ হয়। তো আমাকে থাকতে হয়েছে। প্রথমে ভেবেছিলাম থাকবো না, তারপর বললাম না ঠিক আছে, এই মানে বুঝে নেবে, ঠিক আছে। কারণ আমরা তখন দেখেছিলাম যে তোমার একটা ভিজিবলি একটা সমস্যা ছিল সেই সময়। এখন যাই হোক, এখন অনেকটাই ভালো, বেটার, অনেকটাই বেটার। মানে এই সুস্থতাই তো আগে। একদম, শরীর যদি সুস্থ না থাকে তাহলে কাজকর্ম, কোনো কিছু আড্ডা সম্ভবই নয়। এবার তোমার কাছে জানার মানে কি, আসছি ছবিতে শুরু, তুমি কি সত্যি অভিনেতা হতে এসেছিলে না ডিরেক্টর হতে এসেছিলে? না, আমি একেবারেই অভিনেতা হতে আসিনি কোনোদিনও। যদিও খুব ছেলেবেলায় আমি থিয়েটারে অভিনয় করেছি, কিন্তু সেটা স্কুল লেভেলে, স্কুলেরও শেষের দিকে আর কি। আই মিন স্কুলেরও মানে শেষের কিছুটা আগে আমি আমার ইন্টারেস্ট একটু অন্যদিকে ঘুরে যায়। আমার ইন্টারেস্টে ঘুরে যায় ছবি তোলা। হ্যাঁ, সেই ছবি তোলা থেকে আমি তো আমার বাড়ি হচ্ছে তালতলা লেন, এসএন ব্যানার্জি রোড, মধ্য কলকাতা একেবারে। তার খুবই কাছে 76 রফি আহমেদ কিদওয়াই রোড বলে একটা ঠিকানা। সেটা হচ্ছে একটা চার্চের সঙ্গে একটা কিছু অর্গানাইজেশন আছে, যারা ওখানে একটা লাইব্রেরি আছে। আচ্ছা, সেই লাইব্রেরিটার নাম চিত্রবাণী, এবং সেখানে নানা রকমের সিনেমা, থিয়েটার, মাসকম এইসব নিয়ে পড়াশোনার একটা ব্যবস্থা। চিত্রবাণী এখনো আছে কি? আগে ছিল কিন্তু 100% আছে এখনো। হ্যাঁ, আমি রেগুলারলি যাই বিভিন্ন কারণে। এখন আর বই পড়তে তেমন যাই না, তবে আমি জীবনের শুরুতে যখন যাই তখন একটা লাইব্রেরি, এবং সেই লাইব্রেরিতে সিনেমা সম্পর্কে পড়তে পারবো, জানতে পারবো, এটার জন্যই যাওয়া। এবং এই লাইব্রেরিটার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ফাদার গাস্তো রবার্টস, হাফ ফ্রেঞ্চ হাফ কানাডিয়ান একজন ভদ্রলোক, যিনি আমেরিকা থেকে সিনেমা ক্লাসিক মানে সিনেমা অ্যানালিসিস, একটা তো সিনেমা বানানো যেটা আমরা করে থাকি, আরেকটা হচ্ছে অ্যানালিসিসের জায়গায়, যারা থিওরিটিশিয়ান
তারা সিনেমাকে তার সামাজিক অ্যাঙ্গেল থেকে, তার সমস্ত অ্যাঙ্গেল থেকে বিচার করেন। সেরকমই একটি মানুষ যিনি বিদেশি হয়েও ভারতবর্ষে সিনেমার অ্যানালিসিস, সিনেমা স্টাডি, এইসব ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে খুব সাহায্য করেছিলেন তিনি ফাদার গাস্তরবে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি ওই পাড়াতেই আমার জন্ম, মানে সেটা বাংলার যে কোনো মানে নির্বিশেষে যে কোনো ডিরেক্টর, এরকম নয় যে শুধু সত্যজিৎ রায়, শুধু ঋত্বিক ঘটক, এরকম বিষয় নয় তো। সিনেমা, পৃথিবীর সিনেমা। এবং তিনি সত্যজিৎ রায়ের খুব ক্লোজ ছিলেন। মৃণাল সেন একসময় আমি অহরহ দেখতাম, মাঝে মাঝে আমাদের ওখানে আসতেন, কি কারণে আসতেন জানি না, কিন্তু আসতেন ওখানে। এক সময় আমি দীপক মজুমদার, থিয়েটারের একজন মানুষ এবং একজন ইন্টেলেকচুয়াল, গৌতম চট্টোপাধ্যায়, মানে মোহিনীর ঘোরাঘুরি, গৌতম, এরা সব আসতেন এবং লেজেন্ডারি মানুষ, একেবারে তাই। এবং ওখানে গিয়ে আমি প্রচুর ফিল্ম মেকার, থিয়েটার অ্যাক্টিভিস্ট, তাদের সঙ্গে আমার পরিচয় হয়। পুনা ফিল্ম ইনস্টিটিউট তখন একমাত্র ফিল্ম স্কুল, এবং সেখানকার বহু ছাত্র যারা পাশ করে ওখানে এসে ঘোরাফেরা করে বা বিভিন্ন কাজকর্ম করে, তার মধ্যে অন্যতম আমি ব্যক্তিগতভাবে যার থেকে প্রচুর মানে সুযোগ পেয়েছি, তার নাম রবি ওঝা। তিনি পরবর্তীকালে টেলিভিশনে, কলকাতার টেলিভিশন অন্তত মাতিয়ে দিয়েছিলেন। তো ওর সঙ্গেও ওখানে গিয়েই প্রথম আলাপ। আর আমরা খুবই কাছাকাছি, আমার বাড়ি তালতলা, ওর বাড়ি খুবই কাছে ছিল। পার্কলেন বলে একটি, পার্ক স্ট্রিটের পাশে একটা রাস্তা, ওখানে ওদের বাড়ি, ওখানেই থাকতেন ওরা। তো ওই জায়গাটা থেকে আমার সিনেমা নিয়ে পড়াশুনো, ছবি তোলা ইত্যাদি শুরু। এবং ওখান থেকে আমার ওই অ্যাক্টিং এর থেকে জিনিসটা পুরোপুরি মেকিং, বিহাইন্ড দ্য ক্যামেরা, ওই তখন মানুষের সাথে মিশে, তাদের সঙ্গে কথা বললে ইন্সপায়ার্ড হয়ে। তখন কিন্তু আমি মানে খুবই ছোট, স্কুলেই পড়ি, ক্লাস 9, 10, তখন থেকে 11, একদম ক্লাস 9 থেকে শুরু ওটা। এবার তুমি কি মানে যখন ধরো বানানোর কথা ভাবলে, আমি সঠিক নাও হতে জানি না, ক্রস কানেকশন কি প্রথম? না, আমাদের প্রথম যে ছবি, সেই ছবিটার নাম শুধু তুমি। এই ছবিটি উদাহরণ, শুধু তুমি ছবিটা জিতে আছে। ওটাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী এবং কোয়েল মল্লিক এবং আরো অনেকে, মানে একটা ইতিহাস আছে তোমার, কিন্তু সেটা হচ্ছে যে অনেককে তুমি নিয়ে এসছো ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, কোয়েলকে আনা হয়নি, কোয়েল তার আগেই ছবিতে অভিনয় করছে, কিন্তু গার্গীর প্রথম ছবি, পায়েল সরকারের প্রথম ছবি। এদিকে বোধহয় আবিরদাকেও তুমি ফার্স্টই করেছো। হ্যাঁ, আমরা আমাদের ছবিতেই আবির প্রথম আসে, কিন্তু সেটা ক্রস কানেকশন থেকে আরো পরে। এটা আমি যেটা বলছি, শুধু তুমি 2004, ক্রস কানেকশন 2009, 2005-এ একটা ছবি আমরা শুরু করেছিলাম, শেষও করেছিলাম, কিন্তু রিলিজ হয়নি। রিলিজটা হচ্ছে 2012-তে গিয়ে, তিনিয়ারি কথা। ওইটাতেই আমি আসবো। মানে আমি জানি না, আপনারা হয়তো কমেন্টসে লিখবেন, মানে এখন আমরা যখন ছোট বলতে আমরা সেই সময় দেখেছি, জানো তো, একদম যে টাইমে তুমি বানিয়েছো তখনই তোমরা দেখেছো, কারণ তখন একটা কোনায় লেখা আসতো কি কপি বলে, প্রিভিউ কপি বা সামথিং, প্রিভিউ কপি, ওটা আমরা সবাই দেখেছি। দেখে শুধু অবাক হতাম যে এরকম একটা ছবি কেন আসছে না, ওয়াই। শুনলাম যে সেন্সর থেকে পাচ্ছে না। তো আজকের ডেটে এসে অন্তত আমার বা আমার বন্ধু বান্ধবের সাথে যখনই আলোচনা হয়, সেক্স কমেডি বলতে আমি তো ভারতবর্ষে জানি না, রিসেন্ট টাইমসে আমি ওই ছবিটা ছাড়া কিছু ভাবতে পারি না। তার পরবর্তীকালে অনেক ওয়েব সিরিজ এসছে, আমি নাম বলছি না, কিন্তু সেগুলো কোথাও আমার মনে হয়েছে ওই হিউমারটা নেই, যেটা ওটার মধ্যে যে ডেপ, যে রিলেশনশিপ, এটা ফার্স্ট অফ ইটস কাইন্ড। অ্যাকচুয়ালি সত্যি কথা, তুমি ঠিক বলেছো, কারেন্ট ফিল্ম আমি বলবো, এটা হতে হবে এটাকে। আমি তো মানে আমরা যখন করেছিলাম তখন কিন্তু তুমি আর সুদেশটা নেই, হ্যাঁ, আমরা দুজনেই, আমরা ডুও হিসেবে কাজ করি, তখন কিন্তু এসব এত কিছু ভাবিনি, সত্যি কথা বলতে। আর একদম যেটা বলতেই হবে, যার নাম, সে হচ্ছে অনিন্দ্য বোস, যে এই ছবির স্ক্রিপ্ট লেখা যার, এবং গল্প অনেকটাই, মানে আমরা কিছু ভাবনা নিয়ে ওর কাছে গিয়েছিলাম, এবং সম্পূর্ণ ক্রেডিট গোজ টু হিম। এবং আমরা সেটাকে চেষ্টা করেছি ওর থেকে ইমবাইব করতে। এবং যারা অভিনেতারা অভিনয় করেছিল, নীল মুখার্জি, রুদ্রনীল, প্রত্যেকে, মানে গার্গী,
আমাদের অপু হ্যাঁ, মানে হ্যাঁ, শাশ্বত, হ্যাঁ। তারপরে আমাদের রিমঝিম, সবাই মানে সবাই ছিলেন। সবাই কিন্তু খুব মানে তাদের সকলেরই প্রথম দীক্ষা, তো তাদের সেই চ্যালেঞ্জটা ছিল, তাদের সেই মানে অনেকদিন পর বিপ্লব দাকেও দেখতে পেয়েছিলাম, সেই বিপ্লব দা করেছিলেন, বিপ্লব চট্টোপাধ্যায়, গীতা দেব ছিলেন, গীতা মা ছিলেন। ওর সঙ্গে কাজ করাটা একটা বিরাট অ্যাচিভমেন্টই মনে করি, সত্যি তাই। কারণ যিনি এত মানে অসাধারণ অভিনেত্রী, মঞ্চ এবং ক্যামেরা। আমি যত শুনেছি উনি বোধহয় 11 বছর বয়স থেকে অভিনয় শুরু করেছেন। হ্যাঁ, ওরকমই কিছু একটা, মানে খুবই খুবই ছোট বয়স থেকে প্রচন্ড স্ট্রাগলিং লাইফ। তার কিছুটা ওরই মুখ থেকে আমি শুনেছিলাম, অনেক কিছু মানে ঘটনা ওর মুখ থেকে শোনা, মানে এবং ওর সঙ্গে কাজ করা। আর সবচেয়ে বড় কথা হলো, যখন আমি ওকে গিয়ে বললাম যে তোমাকে করতে হবে ইত্যাদি, আমি এবং সুদেশ না, আমরা দুজনেই গিয়ে ওনার বাড়িতে গেলাম নর্থ ক্যালকাটায়, সেখানে গিয়ে বলার পর বললাম যে এটা চরিত্রটা কিন্তু বাঙাল, পূর্ব বাংলা। বলে আমি তো একেবারে এদেশি, আমি তো কিচ্ছু জানি না। আমি সে কি, আমরা যে দেখতাম ঋত্বিকের ছবিতে তুমি বলতে, বলে সে তো ঋত্বিকটা বলে দিত, আমি বলতাম। আমি দেখলাম মহা বিপদ। ঠিক আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার বাড়িতে বাবা মা দুজনে কেউ নেই এখন, কিন্তু এবং আত্মীয় স্বজন সবাই পূর্ব বাংলার ভাষাতে কথা বলতেন, কানে, এবং একটা ছোটবেলা থেকে জন্ম থেকে শুনেছি। ঠাকুমা ছিলেন, কাকা জ্যাঠা, তারপর পিসিরা, তো এটা জানা আমার মানে। এবং তবে পূর্ব বাংলা তো একটা বড় জায়গা, পশ্চিম বাংলা যেমন বিভিন্ন রকম ডায়ালেক্ট আছে, পূর্ব বাংলা তো বিভিন্ন রকম ডায়ালেক্ট, বরিশালের ডায়ালেক্ট। আমরা একটা মাঝামাঝি একটা জিনিস, একটা মানে বলা যেতে পারে মাঝামাঝি বলে কিছু হয় না, কিন্তু একটা ঢাকাইয়া বাঙাল রেখে, যেটা শহুরে একটু একটা বাঙাল ভাষা একটু বোঝা যায়, কারণ এমন অনেক ডায়ালেক্ট আছে পূর্ব বাংলায়, এমনকি এই বাংলা তো যেটা শুনলে কিচ্ছু বুঝবে না, কিচ্ছু বুঝতে পারবে না। অতএব সেরকম কিছু তো করে লাভ নেই যেটা মানুষ বুঝলোই না। ওনার মানে গলাটা কানে আমার ভাসছে, অবেলু ঠিক। এইবারে আমি ওকে বলে বলে যেতাম, এবং উনি করেছেন। আর আমি কোনো রিস্ক নিইনি। ডাবিং এর সময় আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম, মাকে নিয়ে গিয়েছিলাম, মাকে বলছিলাম তুমি বসো, একটু কিছু প্রবলেম হলে বলবে, আমরা বাংলার সঙ্গে কারেক্ট করবো, অথেন্টিক যাতে হয়, যাতে যতটা সম্ভব আমাদের করা। এখন একজন সত্যি পূর্ব বাংলার সেই জায়গার লোকে যদি এসে করে, তাহলে তো আরো অথেন্টিক হবে। কিন্তু যাই হোক, আমরা তো ডকুমেন্টারি বানাচ্ছি, আমরা একটা ফিল দেবো, তাতেই মানে ডাক্তারকে ডাক্তার হওয়ার কোনো দরকার নেই, জমাদারকে জমাদার, অভিনেতাই জমাদার করবে, অভিনেতাই ডাক্তার করবে। অতএব যতটা কাছে যাওয়া যায় ততটা হলেই, পুরোটা হওয়ার দরকার নেই। এবার এই দেখো, ডিরেক্টর হিসেবে সেই টাইমে তো এই যে সম্মানটা হয়তো এখন পাচ্ছ, এখন লোকে আপ্লুত, এত অনেক বছর পর, সেটা হয়তো ভালো লাগছে, কিন্তু সেই টাইমে মন খারাপ হয়েছিল। সেই টাইমে ভীষণ মন খারাপ হয়েছিল, মানে ওটা নিয়ে একটা মানে আমরা যখন পরে মানে সিরিয়াল করি, আবির সেই সিরিয়ালের নায়ক, এবং একজন আমাকে তিনিয়ারির কথা তুলেছে, তখন আবির তাকে বলছে, শুনছি মানে আমার আড়ালে, কিন্তু আমি শুনতে পেলাম যে এইটা নিয়ে রানাদার সঙ্গে কথা হয়েছিল, একটু খুব ইয়ের ব্যাপার, ছবিটা রিলিজ করেনি তো, করবে কিনা জানি না, তো ওটা নিয়ে একটু মনের মধ্যে খারাপ ইয়েটা আছে, ও সামনে পড়িস না বলে তাকে বললো, আমি শুনলাম। তবে হ্যাঁ, একটা কথা, যে তোমার যেটা ডিউ না সেটা হবে, সেটা পাওয়া যায়। এই যে তুমি আজকে বলছো, এই যে এরকম অনেকে অসংখ্য লোক তোমাদের বলতে বাধ্য, তোমাদের থেকে একটু বড় ছোট মিলিয়ে সবাই আমাদের এই কথাটা বলে, প্রশংসা করে, তখন মন ভরে যায়, তখন মনে হয় যে এই পরিশ্রম বা যা যেটুকু করেছি আমরা, তাই সেটা আর মাউথ পাবলিসিটিতে হয়, সেটাতেই হয়। কারণ আমি পরশুদিন অবধি একজনকে বলেছি এই ছবিটা দেখিসনি, ছোট অনেক জুনিয়র, বলছে না, আমি প্লিজ ইউটিউবটা খুলে প্লিজ, তারপরে আলোচনা করবো, কারণ এইবার আলোচনারও বিষয়, একদম আলোচনা, তাই না? এইবার এই যে ছবিটা তখন তৈরি হয়েছিল, তখন এই সিস্টেমও যদি আলাদা, অনেকদিন আগের কথা, আমি বাজেটের কথায় আসবো, দেখে কোথাও একটা বোঝা যায় তো অনেস্ট অ্যাপ্রোচ যে কোনো ছবিতে, প্লাস যে সত্যি তোমরা কষ্ট করে করেছো কোথাও, আর্থিকভাবেও আমি বলছি, সেটাও আমার মনে হয়েছে কোথাও, বা সেই সময়তেও সো কল্ড কমার্শিয়াল ছবি হচ্ছে, খরচা প্রচুর খরচা করে হচ্ছে, আবার এই ছবিও হচ্ছে, কিন্তু সেই ছবিটা যতইটা সাকসেস পাক, এত ভালো হয়েছে ছবিটা, তো সেই টাইমে না পাক। আমার কথা হচ্ছে, এইটা তো এখনো চলছে, এই সমস্যা, দারুণ খরচা করে ছবি হচ্ছে, কিন্তু অল্প খরচার ভালো ছবি আর হচ্ছেই না। হ্যাঁ, না দেখো, হচ্ছে হয়তো। আমি যেমনি সেদিন একটা ছবি দেখলাম বেলাইন বলে,
আমার তো অত্যন্ত ভালো লেগেছে, অত্যন্ত ভালো। পরিচালকের সঙ্গে আলাপ হয়েছে, তাকে আমি মানে আমার মনের কথা জানিয়েছি। দেখো ব্যাপারটা হচ্ছে সিনেমা বা যাই তুমি করো না কেন, সেটা তোমার মনের একটা মানে একটা মানে একান্ত গভীর মনের একটা মানে এক্সপ্রেশন। তো সেটা কখনো গল্প বিশেষে বেশি টাকা লাগবে, কখনো গল্প বিশেষে কম টাকা লাগবে, প্র্যাকটিক্যাল। কিন্তু ভালো ছবি করার জন্য সব মানে টাকার প্রয়োজন, কিন্তু টাকা দিয়েই ভালো ছবি হয় না, ভাইস ভার্সা নয়, একদম নয়, এটা ঠিক। তাহলে পঞ্চায়েত এই জায়গায় যেত না, ওর থেকে অনেক খরচা করে অনেক বড় বড় ছবি সিরিজ বানানো হয়, যেগুলো আমরা চোখে দেখিও না, একটা কিন্তু দেখার পর বন্ধ করে, ঠিক। কিন্তু পঞ্চায়েতের জন্য লোকে বসে থাকে। এবার এখানে তোমার মনে হয় যে হ্যাঁ তুমি চা খাও একদম, না না বল না, মানে প্রসেস অফ স্টোরি টেলিং যেটা ছিল তখন অবধি হয়তো ছিল, আমি জানি না, কোথাও কি সেটা হারিয়ে গেছে মনে হচ্ছে তোমার? না, হারায়নি। দেখো মানে যে জিনিসটা হয়েছে যে টেলিভিশন এসে একটা জিনিস করেছে, যে সিনেমা যেটা ছিল, যেটা ভালো হোক মন্দ হোক, একজন পরিচালক বা কয়েকজন মানে তার নেতৃত্বে, একজন পরিচালকের নেতৃত্বে, আমরা যদিও দুজন পরিচালক, দুজনের নেতৃত্বে একটা দল কিছু জিনিস অ্যাচিভ করতে চাইছে। তাদের একটা বিশ্বাস, সেটা জঘন্য হতে পারে, সেটা অসাধারণ হতে পারে, সেটা একটা জিনিস। আর যেখানে তুমি কনস্ট্যান্ট তোমাকে ওপর থেকে ঘাট থেকে তোমাকে ইনস্টিগেট করা হচ্ছে যে তুমি এটা করো ওটা করো, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং যে তুমি কি করতে চাও। এই তুমি যেটা করতে চাও, যে সিনেমা করাটা সবচেয়ে কঠিন এই কারণে, স্ক্রিপ্ট পড়ে শোনালে সিনেমাটা দেখা যায় না। মানে যে মানুষটাকে, আমার মনে হয় বহু সিনেমা তৈরি হয়নি শুধুমাত্র প্রযোজককে বোঝানো যায়নি যে এই সিনেমাটা হলে কি হতে পারে। এর কারণ সিনেমাটাতে তার সংলাপ লিখলাম, তার ডেসক্রিপশন লিখলাম, কিন্তু সেটা দিয়ে তো সিনেমাতে মানে মানে বোঝানো যাচ্ছে না। যতক্ষণ প্রজেক্ট হচ্ছে, প্রজেক্টেড হচ্ছে, তুমি কিভাবে একটা অভিনেতাকে দিয়ে অভিনয় করাচ্ছ, তুমি কোন লোকেশন, কি পোশাক, কি আলোর রং, বিজিএমটা কি মিলিয়ে সব মিলিয়ে আমরা ভাবছি যে লোকে বুঝছে না, লোকে সব বুঝছে। লোকে ওরকম ভাবে সব জিনিস দেখে দেখে এইটা এইরকম হয়েছে, এটা ওরকম হয়েছে, এরকম নয়। আজকাল যেরকম বহু ব্লগে দেখি সিনেমা নিয়ে লোকেরা আলোচনা করে, তাদের কথা শুনে অনেকে হয়তো ভালোই, এবং বেশিরভাগেরই কথা শুনে মনে হয় না যে তারা সিনেমা নিয়ে কোনো চর্চা করেছে, সিনেমার ইতিহাসের মধ্যে গেছে, ভারতীয় সিনেমাই নিয়ে কোনো চর্চা করেছে বলে আমার মনে হয় না। ভারতীয় সিনেমার ইতিহাস নিয়েই যে তাদের চর্চা আছে বলে মনে হয় না, কারণ তার যদি তা হতো তাহলে কথাবার্তার ভঙ্গিটাই আসলে কি হয়েছে জানো, একটা অদ্ভুত জিনিস আমার জাস্ট মাঝখানে বলছি, কিছু না শব্দ, সেটা শুধু সিনেমার ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই মানুষ শিখে গেছে এই শব্দগুলো ব্যবহার করলে মনে হয় যে আই অ্যাম ইনটু ইট, মানে বলে দিল যে সিনেমাটোগ্রাফিটা খুব ভালো হয়েছে। হোয়াট ইজ সিনেমাটোগ্রাফি? হোয়াট ইজ সিনেমাটোগ্রাফি? এর জন্য আরেকটা কথা খুব শুনি, কালার কারেকশন খুব ভালো হয়েছে। আমি যদি জিজ্ঞেস করি যে কালার কারেকশনটা কি, মানে হোয়াট ইজ কালার, মানে হোয়াট ইজ কালার টেম্পারেচার, একটা যদি সহজ ভাষায় বোঝাতে হয়, কালার টেম্পারেচারটা কি, মানে হট কোল্ড, কোন দিকে কোনটা, এবং কেন, তার মূল থিওরিটা কি, মানে কেন দেখতে গেলে কিন্তু কোনো কিছু পাবে না তুমি, কেলভিন বললে তখন আর কিছু আসবে না, হয়তো জানেই না। এক্স্যাক্টলি, আমি ছোট করছি না, আমারও খারাপ লাগে, কিন্তু খুবই খারাপ লাগে যে প্রায় কিছু না জেনে উটপটাং কিছু কিছু জার্গন ব্যবহার করে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার চেষ্টা, এবং অনেকেই বলে যে এটা আমার ভালো লাগেনি। যে ক্রিটিক সেটা বলতে পারে না, তাকে বলতে হবে কেন ভালো লাগে, এক্স্যাক্টলি, আর ভালো লাগলেও বলতে হবে, এবং ভালো লাগলেও বলতে হবে কেন ভালো লেগেছে ভাই। আর যদি সেটা না হয় তাহলে মানে কোনোদিন তুমি সিনেমা ক্রিটিক নও। তুমি একটা আজকে সুযোগ আছে বলে টেকনোলজির সাহায্য নিয়ে তুমি নিজের একটা ব্ল্যাক ব্লক করে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ, এবং এই নিয়েও আসতে আরো বহু ছোট ছেলে মেয়ে যারা ওটা বোঝে না, তারা তোমার কথা হয়তো ইনফ্লুয়েন্স হচ্ছে বলে তুমি পাওয়ার দেখাচ্ছ, কিন্তু এটা বেশি দিনের জন্য থাকবে না, এটা খুব কম দিনেই শেষ হয়ে। এই প্রশ্নে আমি আসতাম সিরিয়াসলি, তুমি ভালো টপিক নিজে তুললে, মানে কারণ এটা তো সবসময় ফেস করছি, দেখছি, আমার এটা মনে হচ্ছে এটা ভালো না। আরে ভাই, তুমি প্রথম কথা হচ্ছে তুমি কে, তোমার মনে হচ্ছে আমি নাই ধরলাম, ঠিক আছে, তুমি একটা মানুষ, তোমার একটা মানে ইন্ডিপেন্ডেন্ট একটা বলার কিছু থাকতে পারে, অডিয়েন্স। এবার
তুমি যেটা বলছো সেটা যুক্তি দিয়ে খাড়া করো, দাঁড় করাও, তবেই না তোমার কথা আমি মেনে নেবো। কেন মেনে নেবো? ঠিক, একদম ঠিক। এবার মানে তোমার ডিরেকশন নিয়ে আবার আসবো, আবার মাঝখানে অভিনয়ের কথা মনে পড়ে গেল আর কি। এই যে তুমি এত ভালো অভিনয় করলে, এই সুযোগ তো কেউ একজন দিল, সেইটা কিভাবে ঘটেছিল আর কি, মানে জানতেও না হয়তো তার আগে? একদমই সত্য। ব্যাপারটা হচ্ছে যখন আমি কাজ শুরু করলাম ফটোগ্রাফি, তারপরে ক্যামেরায় কাজ করতাম, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছি, তারপর আস্তে আস্তে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছি, আবার আমরা দুজনে মিলে টেলিভিশনে কাজ শুরু করলাম। এবং টেলিভিশন যখন আমরা খুব মানে ভীষণ ব্যস্ত টেলিভিশনে, তখন আমি এবং সুদেশনা আমরা দুজনেই ঋতুপর্ণকে অ্যাসিস্ট করছি। ও আচ্ছা। যখন ঋতুপর্ণকে অ্যাসিস্ট করি তখন কিন্তু টিভিতে আমাদের প্রচুর কাজ, আমরা খুব ব্যস্ত। তার মধ্যে করতাম কিরকম ভাবে, যেহেতু তৎকালীন সময় অনুযায়ী আমরা সিনেমা পাইনি, সিনেমা ডিরেকশন দেওয়ার সুযোগ পাইনি, কারণ তখন যে ধরনের ছবি চলছিল একটা সময়, সময়। এবং ডেফিনেটলি তার মধ্যেও ঋতুপর্ণ করছে, খুব সাকসেসফুলি করছে। যাই হোক, সে পেরেছে, আমরা পারিনি। তো তখন ঋতুই আমাকে বলেছিল যে তুই কাজ অ্যাসিস্ট করবি আমাকে। আমরা হ্যান্ডশিপ করবো, যাতে এই যে যা করছি তার থেকে বেটার কিছু করতে পারি বা তার সঙ্গে একটা যোগাযোগ থাকে। সেই 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 লোভেই, সেই যোগাযোগের লোভেই কিন্তু আমি করেছিলাম। এবং ও খুব হেল্প করতো, যে ও আগে থেকে বলে দিত যে এই সময় আর থেকে এই সময় পর্যন্ত শুটিংটা হবে, এবং আমরা তখন অ্যারেঞ্জ করে নিতাম যে এই সময়ের মধ্যে আমরা অন্য কাউকে দিয়ে বা না করে টেলিভিশনের কাজগুলো চালাতাম, যাতে ওই শুধু ওই খিদেটুকুর জন্য, ওই ভালো কাজের সঙ্গে থাকতে পারবো সেই ইচ্ছেটুকুর জন্য। এবার এই যে মানুষের কথা বললে, মানে সে তারও আমি তো মানে বিশাল বড় একজন ভক্ত ঋতুপর্ণ ঘোষ। চলে যাওয়াটা সত্যি মানে আমরা মিস করি এইভাবে, যে মানুষই চলে গেছে, কত ছবি হারালাম, মানে কত ছবি হারালাম। সেখানে তুমি ওখান থেকে কোনটুকু পেলে বা কি পেলে ওখান থেকে? দেখো, একটা পারফেকশনটা তো জানি, উনি নাকি প্রচন্ড পারফেক্ট ছিলেন। হ্যাঁ, পারফেকশনিস্ট। আমি ওই রকমভাবে কি পেয়েছি জানি না, সত্যি কথা বলছি। কারণ আমি যখন ঋতুপর্ণকে অ্যাসিস্ট করি, দহন থেকে চোখের বালি, এই 7টা ছবি, এবং ওর টেলিভিশনের কাজগুলো পরবর্তীকালে ঈর্ষা বলে একটা সিরিয়াল ছিল, যেটা ও আমাকে দিয়ে দিয়েছিল মানে ডিরেক্ট করতে, ও আর করেনি। এবং ও আরেকটা সিরিয়ালও করেছিল 52 এপিসোড বলে, গানের উপর অনেক পরে, 52 এপিসোড বলে, সেটাও 4টে এপিসোড করেছিল। তারপর থেকে ও নিজে আন্দোলকে চাকরি করার সুবাদে ও আসতে পারতো না, এবং আমি এবং মন্টুদা, সুমন্ত মুখোপাধ্যায়, আমরা দুজনে করতাম, শুটিংটা করতাম। সেই বিশ্বাসটা ওর আমাদের উপর ছিল। তো এই মানে ওই সময়, মানে এই যে তখন আমার যা বয়স, এবং আমি যেহেতু ক্লাস 9 থেকে চিত্রবাণীতে যাতায়াত, এবং রোবেশ, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, আরো অনেকে, ধ্রুবগুপ্ত ছিলেন, তাদের কাছ থেকে সিনেমা নিয়ে শুনতাম, বই পড়তাম, দেখতাম সিনেমা। তো সত্যি কথা বলতে, সিনেমা কোনটা ভালো লাগে আমার, কোনটা খারাপ লাগে, কি আমি কি করতে পারি বা কি করতে চাই, সেটা বাই দ্য টাইম তৈরি হয়ে গেছিল, মানে শক্ত হয়ে গেছিল। তখন মাটি শক্ত হয়ে গেছে, তখন আর ঋতুর সঙ্গে গিয়ে ঋতুপর্ণর মতন করে বোঝা ওটা বা ছবি বানানোটা, সেটা না হয়নি। কিন্তু কাজ করতে গিয়ে প্রথম কথা হচ্ছে আনন্দ। হ্যাঁ, যেটার জন্য কাজ করাটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে যতদিন ওর সঙ্গে কাজ করেছি খুব আনন্দে কাজ করেছি। এই আনন্দে কাজ করাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা কি ছবি বানাচ্ছি সেটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে দ্য প্রসেস অফ মেকিং দ্য ফিল্ম। প্রসেসটা খুব ইন্টারেস্টিং এবং মানে রিওয়ার্ডিং হওয়া দরকার। সেটা ঋতুপর্ণর সঙ্গে থেকে হয়েছিল। আমরা খুব হইচই করে, মজা করে কাজ করতাম, সিরিয়াসলি কাজ করতাম, খেটে কাজ করতাম। কিন্তু প্রত্যেকে, আমি একা নয়, সকলে যে যার মতন করে দারুণ একটা এফার্ট দিত, যেটা খুব এনজয় করতাম, যেটা লোভে যেতাম। লোভ কথাটা খুব ভালোভাবে আন্ডারলাইন করে বলতে চাই। এবং নিশ্চয়ই কিছু শিখেছি, কিন্তু কনসিয়াসলি বলবো না যে সেরকম। আমাদের কোনো ছবিতে ঋতুপর্ণের কোনো ডিরেক্ট না, সেটা তো নিজের, হয়তো আরো কিছু পরিচালক আছেন যারা খুবই ভালো, তাদের ছবির মধ্যে কিন্তু খুব স্পষ্টভাবে ধরা যায়, দেখা যায়। তোমার কিন্তু আমাদের না, এটা একদম আমিও স্বীকার করছি। এর কারণ এটা কোনো এফার্ট নয়, মানে এটা আমি খুব চেষ্টা করে করিনি, হয়ে গেছে। এটা আমি ওর থেকে যেটা শেখার, যদি আদৌ কোনো কিছু শিখে থাকি, সেটা কিন্তু
কনসিয়াসলি শিখিনি, ঠিক। সেটা ভেতরে ঢুকে গেছে কোথা থেকে, আর কাজে লাগতে থাকবে, যেটা এবং থাকবে এটা তো আরেকটা প্রশ্ন এখানে মনে পড়ছে, যেহেতু তুমি এতগুলো ছবির সঙ্গে ছিলে ঋতুদার সাথে, শুনেছি নাকি যত এই উনি তো মুম্বাইয়ের অনেককে নিয়ে কাজ করেছেন, বেশিরভাগ যারা একদম মানে উচ্চ শ্রেণীর, ওনার সামনে ট্যান্ট্রাম যে শব্দটা, সেটা নাকি তাদের ওনার সামনে দেখা না, প্রথমেই করে দিত। প্রথমেই ব্যাপারটা, প্রথম দিন ঐশ্বরিয়া রাই অনেক দেরিতে এলেন, মানে স্টুডিওতে এলেন, কিন্তু তারপরে ক্যামেরার সামনে অনেক দেরিতে এলেন। তার শুটিং এর আগেই বসে একদম ঠিক করে দিল যে তুমি কখন, তোমাকে কল টাইম দিলে তুমি কখন রেডি হবে। আমরা বাংলা সিনেমা করি, আমাদের হাতে অত সময় নেই, বলেই দিলেন পরিষ্কার। অতএব তুমি বলো যে আমি তোমাকে কটার সময়, আমি এতটার সময় চাই, তুমি কটায় আসবে, তুমি সেই অনুযায়ী এসো। কিন্তু আমার তোমায় কালকে 9টায় চাই, তো তোমাকে 9টায় আমার ফ্লোরে আসতে হবে। এই ব্যাপারটা একদম পরিষ্কার ছিল, একদম পরিষ্কার ছিল। এটার মধ্যে কোনো রকম মানে ঐশ্বরিয়া রাই খুব নামি, অমিতাভ বচ্চন, মানে হ্যাঁ অমিতাভ বচ্চনের সঙ্গে তারপরে করেছে, আমি ছিলাম না সে ছবিতে। এবং চোখের বাড়ির পরের ছবি হচ্ছে রেইনকোট, যেখানে অজয় দেবগন এবং ঐশ্বরিয়া দুজনেই, সেটাতেও আমি ছিলাম না, মানে আমার চোখের বাড়ি শেষ। তারপরে কাজের এত চাপ এসে গেল যে আর সম্ভব হলো না, ওরও ব্যস্ততাটা। এইটা কি কোথাও এখন হারিয়ে গেছে, মানে এই সাহসটা, এই যে একজন ডিরেক্টর বলছেন, ঠিক কথা বলছেন, এখানে কোনো ভুল নেই। না, ঋতুর একটা কথা খুব বলতো যে যখন অভিনেতা তোমার পরিচালিত ছবিতে রয়েছে, যখন তোমার অভিনেতা সে, তখন সে তোমার কাছে সন্তানের মতো। একদম ঠিক। তাকে লালন পালন করার দায়িত্ব তোমার, তাকে বকাঝোকা করার দায়িত্ব তোমার, এবং তুমি কাকে কিভাবে ডিল করবে সেটা তোমায় দেখে নিতে হবে। সুন্দর। হ্যাঁ, ওটাকে ভাবার কোনো কারণ নেই যে ওই অভিনেতাকে নিয়ে আমি একটা কোথাও পৌঁছে যাব। ঠিক, যাওয়া যায় না। তোমার ন্যারেটিভ, তোমার ফিল্ম মেকিং হচ্ছে তোমার আসল জায়গা, যেটাই তোমাকে আজকে যেটুকু এনেছে তাই সেই জন্য এনেছে, কোনো অভিনেতার জন্য নয়। আবার সেই ডিরেকশনে পৌঁছে গেলাম। যেহেতু এই ভালো ছবি নিয়েই আলোচনা করবো আজকে ঠিক করেছি, তো তোমার এই যে কোনো গল্পগুলো, এই ধরো ক্রস কানেকশন বলো, এটা বলো, বা বাপি বাড়ি যা, এগুলো একই ধরনের, একটু মানে একটা সিমিলারিটি রয়েছে, একটা রোমান্টিক কমেডি গল্প আর তার দিয়ে রয়েছে এইটা। এগুলো কিন্তু এগুলোর মধ্যেও আমার মনে হয় তফাৎ আছে, কারণ চরিত্রগুলো যাদের আমরা বেছেছি, ধরো তিনিয়ারই কথা, চরিত্র সাবঅর্ডিনেট, একজন খবরের কাগজ দেয়, একজন অটো চালায়, একজন চাকরি খোঁজে। আবার যখন আমরা ক্রস কানেকশনে আসছি, তখন আমরা দেখছি একজন কবি, আবার একজন মানে ব্লু কলার জব করে, আবির এবং ঋত্বিক। আবার যখন আমরা বাপি বাড়ি যা করতে গিয়েছি, তখন কিন্তু অর্জুন, মানে অর্জুনের যে চরিত্রটা, সেটা হচ্ছে সবে কলেজ পাস করছে, টিনেজ একটা ব্যাপার, মানে টিন ছাড়িয়ে বেরোচ্ছে আর কি 19-এর পর থেকে। ওই বয়সের ছেলেমেয়েরা যে কনফিউশন ইন লাইফ, মানে কি করবে, সবকিছুতে কনফিউশন, কোন কাজ করবে, কোন মেয়ের সঙ্গে প্রেম করবে, আদৌ করবে কিনা, ইত্যাদি যে কনফিউশন, সেটাকে কিন্তু বলার ভঙ্গিটার মধ্যে একটা কমিক রয়েছে, একটা মানে টাং ইন চিক কমেডি রাখার চেষ্টা করছি, যেটা বাড়াবাড়ি নয়, খুব রিয়েলিস্টিক, কিন্তু একটা অদ্ভুত। আমি মেসেজও দিলাম ভেতর থেকে সুন্দরভাবে, কিন্তু লোকেরা মজা পেল, এন্টারটেইনড হলো। এইটা বহু মানুষই করেছেন, আমরাও তাদের থেকে ধরো দেখেই। এইটা হচ্ছে না কিন্তু, হ্যাঁ আমাদের খুব চাহিদা, মানে অন্তত তোমার কাছে প্লিজ এরকম ছবি হোক, চাইছে কিন্তু সবাই, ঠিক মানুষ চায় এরকম ছবি। তবে আমার মনে হয় কি জানো, যে চাই আমরা করি, বয়সকে রিফ্লেক্ট করে। তো আমরা যখন আস্তে আস্তে মানে বেড়ে যায়, তখন বয়স্ক লোককে নিয়ে ছবি করতে হবে, তার বলছি না কিন্তু আমি একটা ইয়াং ছেলে মেয়ে নিয়েও ছবি করতে পারি, কিন্তু সাইকিটা খুব পরিষ্কার থাকা দরকার, আমি যেন পুরনো না হয়ে যাই। মানে এটাও বটে, আমি ছবি বানালাম এবং সেটা একটা 18 বছরের ছেলে মেয়েদের জন্য, আর 18 বছরের ছেলে মেয়েরা দেখে বললো যে আমাদের জীবনটা এরকম নয়, দুঃসে বুড়ো কিছুই জানে, সময়টা পাল্টে গেছে। হ্যাঁ, সেটা যেন না হয়, সেটা খুব ইম্পর্টেন্ট। মানে আমার মনে আছে যে আমি একদিন আমরা সুযোগ পেয়েছিলাম রমেশ সিপ্পিকে মিট করার, তো উনি ছিলেন সারাদিন, আমাদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন,
ওনার ছবি শোলে, তখন আমরা বলেছিলাম যে শোলে পার্ট 2 করলেন না কেন? বলে একদম না, শোলে তো শোলেই হয়ে গেছে, তার পার্ট 2 কেন করবো? এটা বড় কথা, যেটা সবাই, হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমরাও একটা পার্ট 2 করেছিলাম, কিন্তু আমি দেখলাম সেটা করাটা উচিত হয়নি। ক্রস কানেকশনই তো হয়েছে, ক্রস কানেকশনই পার্ট 2 হয়েছিল, কিন্তু করাটা উচিত হয়নি, কারণ সেটা সেরকম হয় না, বা হয় হয়তো আমরা পারিনি। ঠিক। তো বেশিরভাগ ছবি কিন্তু হয়নি, আমরা অনেক ছবি দেখেছি পার্ট 1 পার্ট 2, মানে হ্যাঁ ইংলিশ ফিল্মস, ফরেন ফিল্মস ঠিক আছে দেখেছি। এবং তার থেকে বড় কথা হচ্ছে, যদি পথের পাঁচালীর পর অপরাজিত হয়েছিল, কিন্তু অপরাজিত এবং পথের পাঁচালী তো একটাই উপন্যাস থেকে উঠে আসা, একটা মানে একটা মানুষের ট্রায়োলজি, যেটা পরপর যেটা তিনটে মানে হাঁটা জীবনের একটা জার্নি। তো জার্নিটা তো বালক বয়সে যা হয় কিশোর বয়সে বা যুবক বয়সে তো হয় না, তাই সেইভাবে সত্যি আলাদা করেছিলেন। এখানে আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তো সেরকম আমারও মনে হয় যে সেটা করে ভুল করেছি, সেটা করাটা ঠিক হয়নি। ঠিক আছে, ভুল হতেই পারে, আর রিপিট না করলেই ভুল তো হতেই পারে। আমরা যারা পরবর্তী প্রজন্মের যারা পরিচালক আছেন, আসছেন যারা, করছেন যারা ছবি, তারা যদি এই ধরনের ছবি করে, আর কমেডি ইজ আ জনার যেটা নাকি মানুষকে খুব অ্যাট্রাক্ট করে, আর কমেডি জিনিসটা মানুষের অনেকবার দেখতেও পছন্দ করে। কমেডি দিয়েই তো আবার প্রশ্ন, সেটা হচ্ছে তোমাকে, আমি কিন্তু কমেডিয়ান শব্দটা না পছন্দ করি না কোথাও একটা কাউকেই বলা। আমার মনে হয় সবাই অ্যাক্টর, কেউ একজন কমেডি ভালো পারেন হতে পারে, এবার সেক্ষেত্রে তুমিও সেটা ভালো পারো, সেটা বোঝা গেছে। সেই সবদি তো লালমোহনবাবুতে আসবো আমরা, কিন্তু কমেডি তো কঠিন সব থেকে শুনেছি। হ্যাঁ, মানে অভিনয়ের যত অবশ্যই। এখন দেখো, এক একজন মানে থ্রিলার সাহিত্যে থ্রিলারকে উচ্চ পর্যায়ে দেওয়া হয় না। মনে হয় যে থ্রিলার লেখাটা খুব সহজ, বা থ্রিলার একটু নিম্নমানের, এটা অনেকেই মনে করে, কিন্তু আমার তো তা মনে হয় না। আমরা এখনো ফেলুদা এখনো মানে মুখস্থ করে ফেলি, যাকে বলে শরদিন্দু মুখস্থ করে ফেলি আমরা। তো এবং এছাড়াও আরো অনেক সাহিত্যিক যারা লিখেছেন, আমার সেটা মনে হয় না। মানে সিনেমা থিয়েটারের ক্ষেত্রেও কমেডিটাকে একটু নিচু চোখে দেখা হয়, কিন্তু কমিক্যালি স্টোরি বলা অত্যন্ত কঠিন। 90s তো খুব হতো কমেডিয়ান, যে কোনো যে কজন ছিলেন তখন, এবং তারা অভিনেতা হিসেবে যদি তুমি দেখো যে বাংলার মানে তুলসী চক্রবর্তী থেকে শুরু করে তারা অসাধারণ সব অভিনেতা, তাদের সেন্স অফ টাইমিং, তাদের মানে উইট, তাদের চোখ মুখ একটা অন্য লেভেল। সন্তোষ দত্ত মানে ভগবান, আমি মনে করি। রবি ঘোষ ভগবান লোকেরা। মানে আমি এদের সঙ্গে মেশার সুযোগ হয়েছে, মানে রবি ঘোষ এবং সন্তোষ দত্ত দুজনকে পেয়েছি, অবশ্যই পেয়েছি। দুজনের বাড়িতে গেছি, গল্প করেছি, চাটা খেয়েছি। পার্সোনালি পুরো আলাদা না? এটা পার্সোনালি তো সম্পূর্ণ আলাদা। ভীষণ, রবিদা তো অসম্ভব সিরিয়াস, হ্যাঁ ভীষণ সিরিয়াস লোক, ভীষণ শৌখিন মানুষ, খুব ভালো জামা কাপড় পরতে ভালোবাসতেন, খুব কেদাদুরস্থ মানুষ ছিলেন। আর সন্তোষ দত্ত অত্যন্ত মানে উনি একজন লয়ার ছিলেন, আমরা জানি। আমি কোর্ট থেকে ওনাকে নিয়ে আসতাম, তখন রবিও যে একটা সিরিয়াল করে, সিরিয়ালটার নাম হচ্ছে গোয়েন্দা ভগবান দাস। যদিও সেটা খুব একটা ভালো হয়নি, কিন্তু তখন আমি রবি ওঝার সঙ্গে আছি, এবং ঠিক সহকারী বলবো না, ওই একজন অবজারভার মতন, এবং আমার দায়িত্ব ছিল সন্তোষদাকে কোর্ট থেকে নিয়ে আসা। এটাও তোমার জন্য অনেক, কিন্তু বিরাট। প্রতিদিন গাড়িতে উঠতেন, তখন তো অ্যাম্বাসেডর গাড়িতে উঠে উনি পোলিও ব্যাগ থেকে একটা অ্যালুমিনিয়ামের কৌটো বার করতেন, এবং তার মুখ খুলে দেখতাম ভেতরে চিনি দেওয়া ছানা, আর হাত করলো ছোটবেলা আমাদের হাত রুটি, এরকম দুটো রয়েছে, এবং উনি বলতেন এই তুমি একটু খাও। আমি বলতাম যে আমি খেয়েছি, আপনি খান। এটা রোজ চলত। উনিও আমাকে বলবেন খাও, আর আমিও বলবো যে না আপনি খান, আমি খেয়েছি। উনি ওটা খেয়ে আবার তারপরে শুটিংয়ে যেতেন আর কি, গাড়ি যেত। ততক্ষণে আমরা উত্তর কলকাতায় অরোরা স্টুডিওতে, তখন অরোরা স্টুডিওটা ছিল ওখানে, এখন তো নেই, তো ওখানে হতো। রবিদারও বাড়িতে যাওয়া, ইভেন রবিদার মৃত্যুর ব্যাপারটাও একটা অদ্ভুত। মানে আমি গিয়েছিলাম, আমাদের মিউজিক ডিরেক্টর চন্দন রায় চৌধুরী আমাকে বললেন যে তুমি যাও রবিদার সঙ্গে দেখা করতে, কারণ রবিদার কাছে একটা গল্প আছে, সাধু যুধিষ্ঠিরের কর্তা বলে একটা ছবি রবি ঘোষ ডিরেক্ট করেছেন। তো তার পরবর্তীকালে গল্পটা ওনার মাথায় আছে যে যদি সিকুয়েল হয় কি হবে। তো একটা সিরিয়াল করব বলে তখন আমরা ভাবছি, এবং
মিউজিক ডিরেক্টর আমাদের চন্দনদা ওটা করবে এরকম একটা ছিল, এবং আমি ডিরেক্ট করবো এরকম একটা কথাবার্তা চলছিল। এবং তখন আমি গেলাম একদিন রবিদার সঙ্গে দেখা করতে, উনি শুটিং করছিলেন, এবং উনি বললেন আজকে তো শুটিং করছি, কী করে গল্পটা তোমায় বলবো, তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে এসো, তাই বলবো। আচ্ছা। তখন আমি বললাম যে আমি তো কালকে ধরা চলে যাচ্ছি বম্বে, এটা ছবির গানের রেকর্ডিং হবে, বুম্বাদা ডিরেক্টর ছবি, আমি সেই মেহবুবাদার সেকেন্ড ছবি, তো আমি যাচ্ছি, আমি ফিরে এসে আমি আপনার বাড়ি যাবো। বলে হ্যাঁ, বলে চলে গেলাম। এবার বম্বে গিয়ে খবর পেলাম উনি মারা গেছেন। মানে এটা গল্পটা শোনা হলো না। গল্পটা শোনা হলো না, গল্পটা শোনা হলো না, ওনার বাড়িও যাওয়া হলো না, আর ওনার সঙ্গে দেখাও করা হলো না। কি এরকম মানে অদ্ভুত ঠিক আছে, এটা। হ্যাঁ, এই খারাপ লাগাগুলো আলাদা। কমেডির মধ্যে এই ব্যাপারগুলো খুব বেশি থাকে। হ্যাঁ, সবাই যারা বেশি হাসে, কোথাও আমি শুনেছি বা সত্যি যদি চালিয়ে যাচ্ছেন লাইফও কেউ জানে, সবারই তাই। জিম ক্যারি যদি একটা মানুষ, হ্যাঁ ওই একটা মানুষ। তো এই তুমি যে কথা বলতে গিয়ে বলে না যে এই যে উনি চিনি দেওয়া ছানা আর রুটি বার করে খেতেন, এই যে আগের মানুষেরা, এরাও তো স্টার সবাই তখন, স্টার বা আমি বলবো যে সেই অনেক অর্থ উপার্জন করেন, এই যে সিম্পল লিভিং ছিল সেটা তোমার মধ্যে এখনো আছে। এখনো কেন আমরা ওটার জন্য বোধহয় বেশি ভালোবাসি তোমাকে আমরা, এবার সেইটা কোথাও কি হারিয়ে যাচ্ছে, সেটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটা 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 মিথ্যে আবরণ তৈরি করার একটা জায়গা মানুষের জীবনে ঘটছে, সেটা নির্বিশেষে সবাই সবাই মানে সাধারণভাবে থাকার যে আমাদের বাবারা শেখাতো যে সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, আমি জানি না সেটার কতটা কি ব্যাপার, কিন্তু এখনকার পৃথিবীতে তার কোনো দাম না, উল্টো হয়ে গেছে, মানে হাই লিভিং অ্যান্ড লো থিঙ্কিং। এইটার কোনো রিজন খুঁজে পাও তুমি? পড়াশোনার মান তো বেড়েছে বলে, এটা কিন্তু একটা বিবর্তন, মানুষের মানে বিবর্তনের ফলে যেমন কিছু জিনিস হয়তো ভালো হয়, যেমন টেকনোলজিটা আমাদের অ্যাডভান্স হচ্ছে, ঠিক তেমন হয়তো মানুষ হিসেবে আমরা কত পিছিয়ে পড়ছি। মানে মানসিক যে গুণ থাকা মানুষের দরকার, মানবিকতা থাকা দরকার, সেটার একটা অভাব সমাজে। এটা আমি বলছি বলে নয়, জ্ঞানীর মতন সবাই চারিদিকে তাকালে সেটা দেখতে পাবে। এবং যেহেতু আমার একটা লম্বা হাঁটা আছে, এইবার 12ই নভেম্বর আমি 59 বছর বয়সে পড়বো, তো অতএব সেই জীবনটা দেখা আছে আমার। আগে আমাদের মধ্যবিত্ত সেই তালতলা পাড়া, তার মানুষগুলো প্রত্যেকটা বাড়িতে ঢুকে যাওয়ার ক্ষমতা থাকতো আমাদের, মানে চলে যাওয়া, ওখানে বসে মুড়ি খাওয়া, আলাদা একটা এই লক্ষ্মী পুজোয় চাঁদা নিতে যাওয়া। আচ্ছা, পাড়ায় নোংরা জমেছে, সেগুলো পরিষ্কার করে দিলে বড়রা বলে দিল যে পয়সা দেবে, সিঙ্গারা খেতে হবে। তো কে নাকি খবর পেলাম, কে নাকি সিঙ্গারা মানে আগেই খেয়ে ফেলেছে, এরকম ধরনের কিছু না। তারপরে সেই নিয়ে মারামারি হলো, অনেক এসব উল্টো। এইগুলো তোমার ছবির মধ্যে রয়েছে, এইগুলো মানে আমরা যত, এই যে তুমি বললে না যে আমরা যত মানুষের কাছে থাকবো তত ভালো আমাদের কাজটা হবে, গ্রাউন্ডেড থাকবো, আমরা তত মানুষকে চিনতে পারবো, কি ঘটে যাচ্ছে সেগুলো জানতে পারবো। এই জন্য মানে খুবই প্রয়োজন মাটির কাছাকাছি থাকা। এইখানে আমার একটা প্রশ্ন মাথায় আসছে খুব, সেটা হচ্ছে তোমার কি মনে হয় বলো তো, ধরো একজন ফিল্ম মেকার কি মানে একটা মানুষ, একজন মানুষ, সে প্রচণ্ডভাবে পয়সাওয়ালা ঘরের মানুষ, সে ফিল্ম মেকার হতে পারে? হ্যাঁ, 100% পারে, কেন পারবে না? কিন্তু তাকে গ্রাউন্ডেড হতে হবে, সে তার মতন গ্রাউন্ডেড। এখন সে ছোটবেলা থেকে BMW-তে চড়ে হতেই পারে, সেটা তো তার দোষ নয়। রবীন্দ্রনাথ তো জমিদারের পরিবারের ছেলে, তা বলে সে কি জীবন দেখেনি, জানে? মানে তার সঙ্গে শরৎচন্দ্রের একটা বিরাট তফাৎ, তার সঙ্গে বঙ্কিমচন্দ্রের আরেকটা বিরাট তফাৎ, নজরুল ইসলামের আবার অন্যরকম। প্রত্যেকেই কিন্তু শিল্পী, মহান শিল্পী, কিন্তু প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আলাদা, তারা সেটাকে সুপারসিড করে বেরিয়ে আসে। যার অর্থ নেই সে অর্থহীনতাটাকে সুপারসিড করবে, যে অর্থবান সে অর্থবান হওয়ারটাকে সুপারসিড করতে হবে। তোমার নিজের পরিবেশ, তোমার নিজের পরিস্থিতিকে তোমাকে ব্রেক করে বেরোতে হবে। এটা যদি না করতে পারি তাহলে কোনো কিছুই হবে না, কিছুই হবে না। মানে আমি কিছু সৃষ্টি করি বা না করি, কিন্তু একটা তো মানে একটা তো ইভলভড মানুষ হতে পারি। ঠিক, একটা মানুষ যে সত্যিটাকে মেনে নেয়, অন্ধকারের মধ্যে বাঁচে না, যার যেটা রিয়ালিটিটা, সে যদি ভুলও হয় তার ভুলের রিয়ালিটিটাকেও সে তো মেনে নিই, এটা তো মেনে নিতে হবে। এই যে পরিবর্তন যদি আমার মধ্যে না থাকে, ফ্লেক্সিবিলিটি যদি না থাকে, আমি কিছুই হতে পারবো না জীবনে। একদম ঠিক।
এবার এই যে আমরা এতক্ষণ ধরে ধরো বিভিন্ন পরিবর্তন, এই যে পাল্টে যাওয়া, যেগুলো মানছি, অনেক সময় মানছি, অনেক সময় মানছি না, ঠিক আছে নিজেকে সরিয়ে রাখছি, ঠিক আছে হচ্ছে, সেখানে ফিল্মের মানে বা আমি বলবো ইন্ডাস্ট্রির, তো তুমিও অনেক পরিবর্তন দেখেছো শুরু থেকে এখন অবধি, সবটা দেখেছো, কত ফরম্যাট পাল্টেছে কাজের, সেখানে নিজেকে খাপ খাওয়াতে পারছো? মানে সবসময় যে খুব ভালো লাগে এরকম হয় না, তবে খাপ তোমাকে খাওয়াতে হবে, হ্যাঁ, এটা তোমাকে করতে হবে। মানে তোমার যদি ইচ্ছে থাকে যদি আমি কাজ করব, তাহলে খাপ খাইয়ে নেওয়ার দায়িত্ব তোমার। যদি তুমি খাপ না খাওয়াতে পারো, তাহলে তোমার বেরিয়ে যাওয়া উচিত সেখান থেকে। বেরিয়ে গিয়ে নিজের মতন করে অন্য কিছু করে, মানে জীবিকা নির্বাহের জন্য তো কিছু না কিছু করতে হবে, তাহলে এখান থেকে বেরিয়ে, আমার যদি মনে হয় এটা খুব খারাপ চলছে, তাহলে আমার নয় ভাবা উচিত যে খারাপটা আমি পরিবর্তন করবো, একা পারবো না, অনেককে জোটাবো আমার মতন মানসিকতার লোক, বা দেখবো যার মধ্যে আমার থেকেও অনেক অন্যরকম আরো পজিটিভনেস আছে, তাকে নিয়ে আসবো, তাকে বলবো চলো তোমার সঙ্গে আছি, ঠিক তুমি আমার থেকে বয়সে ছোট কিন্তু তোমাকে আমি অ্যাসিস্ট করে দেবো, চলো। না না, এটা করতে হবে, এটা বলতে হবে। হ্যাঁ, তাকে মানে এটা তো একটা সঙ্গবদ্ধ ব্যাপার না, তুমি আমি একা করলে তো হবে না। এটা তো গান্ধীজিও বলেছেন যে ইফ ইউ হ্যাভ টু চেঞ্জ আ সিস্টেম ইউ হ্যাভ টু বি ইন দ্য সিস্টেম। আমি যদি সিস্টেমটাকে এই নষ্ট হয়ে গেছে, এই আজকালকার ছেলে মেয়েরা এই ওই এইসব ফালতু কথা, ঠিক ঠিক এইসব বলে কোনো লাভ নেই। আজকালকার ছেলে মেয়েরা কিচ্ছু খারাপ না, তারা খুবই ভালো, তারা পরিবর্তিত, তারা চেঞ্জ, তারা আমাদের মতো নয়, তারা পাড়ায় আড্ডা মারে না, তারা তাদের কাছে বন্ধু খুব লিমিটেড, এগুলো আমি জানি। আমি and that's for বোধহয় মোবাইল, মানে হ্যাঁ একমাত্র কারণই মোবাইল। আমি তো এখনো মোবাইল দেখি, কিন্তু আমার আলাদাভাবে স্কুলের বন্ধু, আলাদাভাবে স্কুলের অ্যাসোসিয়েশন, মানে যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন আলাদা আলাদা বন্ধুত্বের জায়গা রয়েছে, এবং সেখানে গিয়ে আমি আড্ডা মারি, সেখানে গিয়ে আমি চা খাই, রসদ হবে না, রসদ পাবো না, আমার ওটাতেই ভালো লাগা, ওটাই ওই বিভিন্ন জায়গায় গিয়ে বৃষ্টির মধ্যে হয়তো একটুখানি ভিজে যাচ্ছি, সেখানে দাঁড়িয়ে আড্ডা মেরে যাওয়া, গল্প করে যাওয়া, পুরনো বন্ধুদের সঙ্গে, নতুন বন্ধুদের সঙ্গে, আমাদের থেকেও যারা অনেক বেশি বয়স্ক মানুষ, তাদের সঙ্গে থাকতে হবে। এটা যে যার মতন করে। আমি শুনেছি সত্যজিৎ রায় তার বাড়িতেই বসে থাকতেন, পৃথিবী তার বাড়িতে যেত, এক্স্যাক্টলি ওটা মৃণালবাবু ঘুরে ঘুরে যেতেন। তো দুজন দুরকম ভাবে এক্সপ্লোর করছে, মিশনটা সেম, কাজটা আসল করতে হবে ওইটা। মানে তোমার সামনে কোনো ছবির কথা প্ল্যানিং আছে? হ্যাঁ, আমরা একটা ছবি শেষ করলাম রিসেন্টলি, বাণী বসুর গল্প থেকে নেওয়া একটা ছবি, ছবিটার নাম আপিস। অফিস, হ্যাঁ আপিস, হ্যাঁ আপিস। ছবিটা স্লাইস অফ লাইফ, বর্তমান সমাজে, আমাদের মধ্যবিত্ত বর্তমান সমাজে বাঙালিদের মধ্যে, সেটা সবাই বাঙালি দিয়ে আমরা বাংলা ছবি করি, বাঙালি চরিত্রই এনেছি। তাদের দুটো পরিবার, কিন্তু মূলত দুটো মহিলা যারা ডিফারেন্ট স্ট্যাটাস থেকে আসছে। একজন চাকরি করে, আপওয়ার্ডলি মোবাইল, শিক্ষিতা, সেরকম একটি মহিলা, আরেকজন তারই বাড়িতে কাজ করে আরেকটি মহিলা, উপস্থিত থাকে, ট্রেন ধরে আসে। এই দুজন মহিলার সামাজিক অবস্থান আমাদের মধ্যবিত্ত সমাজে কিন্তু একই জায়গায়। এই না যে শিক্ষিতা বলে তার হয়তো কিছুটা পাওয়ার আছে, টাকা সে বেশি রোজগার করবে, আরেকজন কম, কিন্তু আমরা কিন্তু এখনো পুরুষতান্ত্রিক ভাবে তাদের দিকে তাদের দৃষ্টি একই আছে। সেরকম একটা বিষয় নিয়ে এবার একটা ছবি, আবার ইন্টারেস্টিং একটা বিষয় আসছে। আর একটা ছবি, একটা নেহাতি একটা হাসির মজার ছবি, তার স্ক্রিপ্টটা লিখছি এখন। এখান থেকে গিয়ে স্ক্রিপ্টটা নিয়ে বসবো, আমাদের পদ্মনাভ স্ক্রিপ্ট রাইটার, ওর সঙ্গে আসলে 6টা নাগাদ অফিসের পর। এরকমই হয়, আমরা বহু বছর ধরে কাজ করছি। ও স্ক্রিপ্ট লিখছে আমাদের জন্য অনেক দিন ধরে, অভিনয় করে, এখন তো থিয়েটারেও দারুণ অভিনয় করে, খুব প্রতিভাবান ছেলে। তো ও আসবে, ওর সঙ্গে কিছু। তুমি এটা লিখছো না, তুমি তো এমনি লেখালেখি? না, আমরা লিখি, অন্য কিছু করেছি, কিন্তু এটা ওকে দিয়ে লেখাচ্ছি, মনে হচ্ছে যে ও এটা ভালো করতে পারবে। এবং আমাদের যে মানে যেগুলো বলার, একটা এই গল্পটা রূপক সাহার গল্প, ওটারই কাজ চলছে।
তার সঙ্গে কিছু মেটেরিয়াল কি হতে পারে সেগুলো আমরা ওকে অলরেডি ফিট করে দিয়েছি। আমি এবং সুদেশনা হয়ে গেছে, এবার স্ক্রিপ্টও লিখে ফেলেছে, আমরা পড়েও ফেলেছি, পড়ে আমাদের ইয়েগুলো নিয়ে এবার আজকে বসে অন্যান্য ইনপুটসগুলো ঢোকা। দুইখানা পাচ্ছি, হ্যাঁ দুটো হয়ে আছে, আর অনেক কিছু স্ক্রিপ্ট লিখে রেখেছি, সেগুলো করার খুব ইচ্ছে। এখন সুযোগ সুবিধে প্রডিউসার পেতে হবে, এটা একদম সত্যি, মানে বটম লাইন এটাই। এবার বটম লাইনে এখানে একটা ছোট্ট, এটা নিয়ে বেশি না হয় কথা বললামই না, কিন্তু তাও কোথাও একটা প্রডিউসারের কি অভাব ঘটেছে বা প্রডিউসার নষ্ট করা হয়েছে? অনেকে আমার ইন্টারনালি বলে, জানো তো একটা সময় গেছে প্রডিউসার ছিল না তা নয়, কিন্তু অনেক কাজ বাজে হয়েছে, কিছু কাজ বানানো, সেগুলো তারা চলে। দুরকম হয়, একটা ব্যাপার হচ্ছে দেখো আমি পারি না অতএব বাজে হতে পারে, আরেকটা হতে পারে আমি মানে আমার মানে অ্যাটিটিউডটাই সৎ নয় আর কি, সেটা হওয়া উচিত নয়। যদি আমরা এই প্রফেশনটাকে আমাদের প্রফেশন হিসেবে ধরি তাহলে সেটা সেই অন্যায়টা করা উচিত ঠিক, যেটা অনেক সময় অনেকে করে থাকে। একটি মানুষ পয়সা দিচ্ছে, মানে সেই পয়সাটা মার যাক সেটা তো নয়। আরেকটা হচ্ছে ইনএফিশিয়েন্সি, যেটা আমরা যথেষ্ট ভাবে জিনিসটা করার আগে ভাবা চিন্তা করা, যে প্রত্যেকটার একটা স্লট আছে ঠিক, এবং সেই স্লটে ফেলতে পারলে দর্শক দেখবে। কিন্তু হ্যাঁ আমরা দর্শক হারিয়েছি, এবং সেখানে শুধুমাত্র আমাদের দোষ দিলেই হবে না, পরিস্থিতি পরিবেশের একটা সব পরিবর্তন এসেছে। এখন মানুষের হাতে ওয়ার্ল্ড সিনেমা বলো, সিরিজ বলো চলে এসেছে, খুব সহজে তারা দেখতে পায়। তারা আর বাংলা হিন্দি এসবে আটকে নেই, আবদ্ধ নেই, মানে স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ফিল্মের মধ্যে আটকে নেই, তারা বিশ্ব চলচ্চিত্র দেখছে, সুযোগ পাচ্ছে। অনেকে বলে কি যে যেহেতু ভালো কাজ দেখে ফেলছে, মানে বাইরের কম্পারিটিভে হেরে যাচ্ছে। আমার কথা হচ্ছে ভালো কাজ তো কোনো ভাষা হয় না, একদমই না। আমার মনে হয় যদি আমরা আরো বেশি বাঙালি হই, আরো বেশি রুটেড হব, এইটা খুব মনে হয় আমার, তত কিন্তু আমাদের লোকে দেখবে, তত দেখবে। আজকে তুমি দেখো, আজকে তামিল, তেলুগু, মালায়ালাম ছবি, তারা যত রুটেড হচ্ছে তাদের পপুলারিটি তত বাড়ছে। আমরা রুটটাকে হারাচ্ছি। ঠিক, আমরা যতদিন রুটটাকে ধরে রাখবো আমাদের সাকসেস আসবে। হয়তো দু একটা এলো না, কিন্তু ধরে রাখতে হবে, সততা দিয়ে ধরে রাখতে হবে, এবং আসবে। বাঙালি হতেই হবে। কিন্তু মানে মাঝখানে একটু আপনাদের দিয়ে ঢুকলাম, আর যে পার্টে একদম ঢুকলাম না, যেটা নিয়ে আলোচনা এক্সপেক্ট করেছে সবাই, যে আমি দুপুর ঠাকুরপো, খুব এক্সপেকটেশন থাকে তো, মানে এইগুলো বেশ রগ এই যে শব্দগুলো, তো ওটা আর গেলাম না। আপনারা দেখেছেন, ভালো কাজ। তারপরে হচ্ছে শেষ হচ্ছে লালমোহন বাবু, এটাই যদি আসি, এই সময় তো তোমার নিশ্চয়ই টেনশন হয়েছিল খুব। হ্যাঁ, না প্রথম আমি বলছি যে যখন প্রথম আমাকে বলা হলো এটা, তখন আমাকে মানে আমার যারা অভিনেতা তারা তো তাদের সঙ্গে বহুদিনের সম্পর্ক, তারা ভালোবাসে, তার মধ্যে আবির বললো যে শোনো একটা জিনিস করো, তুমি তো করছো, প্রচুর ট্রোলিং হয়, হানা হয়, টানা হয়, রিলিজের 3 মাস আগে থেকে তুমি ইয়ের থেকে বেরিয়ে যাও, এই সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাও, মানে ফেসবুক থেকে। কেন? তাহলে কি হবে না, এমন কমেন্ট হবে যে তোমার মন ভেঙে যাবে, তোমার মনে হবে যে তুমি কেন এটা করতে এলে, না করলেও তো ঠিকই ছিলাম, আমি তো ছিলামই। তখন আমি বিশ্বাস করলাম ঠিকই ছিল সবই, কিন্তু ফাইনালি আমার কোথায় মনে হলো দেখি না আমার নিজেকে আমি করলাম না। এবং আমাদের ছবি রিলিজ হওয়ার আগে প্রচুর নেগেটিভ মন্তব্য এসেছে, ছবি হওয়ার পরে দেখলাম সেটা ডিভাইডেড হয়ে গেল, মানে নেগেটিভ মন্তব্য যেমন আছে তেমন পজিটিভ মন্তব্য প্রচুর আছে। এবং এমন লোক, আমি ব্যক্তিগতভাবে আমার কথাটাই বলছি, আমার চরিত্রটাকে বলেছে, আমার চরিত্র নিয়ে আমাকে বলেছে, মানে যারা সিনেমার খুবই উৎসাহী, সিনেমা দেখায়, কিন্তু তারা সিনেমার লোক ঠিক নন। তারা কেউ লেখক, কেউ অধ্যাপক, কেউ খেলাধুলার সঙ্গে জড়িত, হ্যাঁ এরকম লোক, তাতে এক্সট্রিম, কিন্তু তারা মানে খুবই মানে টপে রয়েছে। তারা যখন আমাকে বলল যে দেখো তুমি কি অভিনয় করেছো, তার থেকেও বড় কথা হচ্ছে তুমি কাউকে কপি করো, এটাই বলতে চাইছিলাম, তুমি কাউকে কপি করোনি, তুমি একটা নতুন মত করে। আমি তখন বলেছিলাম যে কপি কেন করতে হবে, আমরা তো ছোটবেলা থেকে বাঙালি ফেলুদা পড়ে অভ্যস্ত, আমরা সব জানি লালমোহন কি করে, তার বাড়ি কোথায়, তার গাড়ির রং কি,
সে কি খেতে ভালোবাসে, তার কোথায় ভুল বা কোথায় কোনটা তার স্ট্রেংথ। তার স্ট্রেংথ হচ্ছে তার ইনোসেন্স, একদম, এবং তার উইকনেসও হচ্ছে তার ইনোসেন্স। এইটা যদি আমি বুঝতে পারি তাহলে চরিত্রটা না তৈরি করতে পারার কি আছে। আমি সন্তোষ দত্তের মতন করতে পারবো না, কারণ আমি সন্তোষ দত্তের মতন স্টেচারের অভিনেতা নই। অতএব তার মতন কেন করতে হবে? মানে ওনাকে আমার যদি ভালো লাগে তোমারও ভালো লাগে, অভাবনীয় ভালো লাগে। হ্যাঁ, ছোটবেলা থেকে তাই দেখিস। মানে আমরা যখন মানে ওর অন্যান্য ছবিতে অভিনয় দেখেছি, সত্যজিতের ছবিতে অভিনয় দেখেছি, তখন তো তাকে তো মানে মেসমারাইজিং। হ্যাঁ, তার সঙ্গে যখন মিশেছি তখন ওইটার থেকেই মিশেছি, বোঝার চেষ্টা করেছি তিনি কি কি বলছেন, প্রশ্নও করেছি এক সময় অনেক কিছু। কারণ আমি অভিনেতা হয়তো হতে চাইনি, কিন্তু অ্যাজ এ ডিরেক্টর তো আমাকে অভিনয়ের সঙ্গে যুক্ত যতগুলো ডিপার্টমেন্ট সেগুলো জানতে হয়। গাইড তো তোমাকে হ্যাঁ, আমাকে তো জানতে হবে যে একজন অভিনেতা কিভাবে চরিত্র তৈরি করে, বা কে কতটা লাইটলি একটা ক্যারেক্টারকে নেয়, কে কতটা সিরিয়াসলি একটা চরিত্রকে নেয়, সেটা তো আমাকে জানতে হবে। তো সেটা জানার একটা দায় ছিল। একজন ক্যামেরাম্যান লাইট করে কি করে, কেন করে, একজন এডিটরের এটা কেন, দিস ইজ দ্য কাট পয়েন্ট, এটা না হয় 6 ফ্রেম আগে কেন কাট পয়েন্টটা বলো না, তার যুক্তিটা কি? হয়তো তার যুক্তির সঙ্গে তোমার যুক্তি মিলবে না, কিন্তু কিন্তু সে তো একটা কনফিডেন্স থেকে জিনিসটা করছে, ঠিক? সেটা তো জানতে হবে অ্যাজ এ ফিল্ম মেকার। সেটার থেকেই জেনেছি। সেরকমভাবেই প্রচুর অভিনেতার প্রচুর মানে সিনেমাটোগ্রাফারের জীবন নিয়ে পড়েছি, এবং তার থেকে তাদের স্ট্রাগল, তাদের দেখা ভিশন, কিভাবে ইউরোপিয়ান সিনেমাটোগ্রাফাররা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর জীবনকে দেখতে পেল। তারা কেউ মানে নিউজ রিল ফটোগ্রাফার ছিলেন, ক্যামেরাম্যান ছিলেন, তারা ওয়ার ফিল্ডে গিয়ে যুদ্ধে ছবি তুলেছেন। পরবর্তীকালে সেই লোক ইউরোপে ফিরে এসেছে তার বাড়িতে। নেক্সট এলমেন্ডরস, যিনি ক্র্যামার ভার্সেস ক্র্যামার, ব্লু লাগুনের মতন ছবি শুট করেছেন। তুমি যত দেখো নাম বলছো, মানে সবাই, অনেকেই হয়তো, সবাই আমি বলবো না, অনেকেই হয়তো যুক্তও নয় নামগুলোর সাথে, মানে এই ছবি দেখা না হয়তো দেখেননি, হয়তো দেখা উচিত তো ডেফিনেটলি দেখা উচিত। মানে তার আগে সে ত্রিপুর সিনেমাটোগ্রাফার হিসেবে বিখ্যাত হয়েছে, এবং আরও তখনকার মানে যে ফ্রেঞ্চ নোভেল ভাগ বলা হয়, নিউ ওয়েভ সিনেমা ফরাসি দেশের, তার অনেকের সঙ্গেই কাজ করেছেন উনি, এবং আরও অনেকে, রাউল কুতার, অনেক সিনেমাটোগ্রাফার্স আছে, এডিটার্স আছে, অনেক হলিউড এডিটার্স যাদের সম্পর্কে পড়েছি বা পড়ি, বা রেগুলার যখন কোনো খবর আসে তখন সেটাকে নিয়ে তারটা প্রিন্ট আউট বার করে, কারণ আমি এখনো পুরনো ধরনের আর কি, প্রিন্ট আউট ছাড়া বুঝতে পারি না, তো এটা আমারও বার করে পড়ি। তো সেভাবে অভিনেতাদেরও জানার চেষ্টা করেছি বহু বছর ধরে করে এই জায়গা। আর সত্যি কথা, আমার মতামত যদি জানতে চাও একবার বলি, শুধু তোমার নয়, এই রিসেন্ট টাইমসে ফেলুদা, আমার এই ট্রায়ালটাকে বেশি ভালো লেগেছে, এটা আমার পার্সোনাল মতামত। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো, কারো খারাপ লাগবে, কারো ভালো লাগবে, তবে একটা কথা আমি বলতে পারি, যেটা খুব পরে বুঝেছি সেটা কতটা সত্যি কথা। দীপকদা, মানে চিরঞ্জিত চক্রবর্তী, দীপকদা একটা কথা অনেকদিন আগে আমাকে বলেছিলেন, তো এদের তো অভিজ্ঞতা সাংঘাতিক, তো এই কথাগুলো মাথায় রাখতে হয় যে জানিস, বাঙালি তোকে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু যখন অ্যাকসেপ্ট করবে তখন তোকে ছাড়বে না। এইটা তো আমার একটা এখনো পর্যন্ত রয়েছে যে হয়তো 50% দর্শক বা 40% দর্শক আমাদের হয়তো ততটা পছন্দ করেনি, কিন্তু একটা সময় আসবে যাতে আমাদের পছন্দ করবে। এইটা একটা ভালো হয়েছে আমার কাছে। যাই হোক, ছবির কথা শেষ, অনেক গল্প হয়েছে, একটু বেশি আছে গল্প করেছি বোধহয়, বাকি রয়ে যাচ্ছে। মানে আসলে কি হয় জানো তো, ভয় হয়, তুমি যেরকম বললে, আমারও অডিয়েন্স নিয়ে খুব ভয় হয়, মানে বড় হলে এই যে দেখবো এত বড় কি বকেছে, মানে এইটা না একটা ভয় মনের মধ্যে হতে থাকে, মনে হয় যে না থাক, ঠিক আছে চলো আজকে র্যাপ আপ করি, আরেকদিন নয় আরেকদিন একবার আরো অনেক কিছু নিয়ে বসে যাবে। এবার ভেলকি শব্দ অর্থ তোমার কাছে কি? ভেলকি ম্যাজিক। তোমার লাইফের বেস্ট ম্যাজিকই বলতে পারো, মানে সেটা ভালোর দিক দিয়ে বা খারাপ দিক দিয়ে, যে এমন কিছু একটা ঘটেছে যেটা চিরকাল মনে থাকবে তোমার। এমন অনেক ঘটনাই হয়, বাট পার্টিকুলার কিছু যেটা ইউ আর নট অ্যাওয়্যার, মানে এটা হতে পারে ভাবোই নি হয়তো। হ্যাঁ, আমার তো মনে হয় যে
ফেলুদাতে লালমোহনের চরিত্রে অভিনয় করাটা আমি কিন্তু ভাবিনি, এটা দারুণ। সত্যি ভাবিনি, কারণ আমার তো অ্যাক্টর হিসেবে কোনো অ্যাসপিরেশন নেই, যার জন্য এরকম একটা চরিত্র আসবে আমার কাছে এবং তাতে আমি অভিনয় করব, এবং তার থেকেও বড় কথা তার পরিচালক সন্দীপ রায় হবে, এটা আমি এর থেকে বড় কিছু হতে পারে না। ঠিক আমি ভাবি, সত্যি একদম দারুণ। এটা কোনো উত্তর, চালাক উত্তর দেওয়ার জন্য হ্যাঁ, হ্যাঁ, ওটা আবার একটা অনেস্টলি বলছি, এটা তুমি এটা বলে এটা খুব মাই হার্ট বলছি। তাহলে লালমোহন বাবুকে দেখলেন প্লাস অভিজিৎ দাকে দেখলেন এতক্ষণ, ও জিজ্ঞেস করা হয়নি আড্ডা মেরে কেমন লাগলো? আড্ডা মেরে ফ্যান্টাস্টিক লাগলো। আমি সত্যি আড্ডাবাজ, সত্যি আমি একজন আড্ডাবাজ মানুষ, যারা আমাকে চিনে তারা জানে আমি খুব আড্ডাবাজ লোক। আমি ওই বললাম মধ্য কলকাতার থেকে আমার জন্ম এবং সব কিছু, তো ওই আড্ডাটা আমার রক্তের মধ্যে ঢুকে গেছে। এটা দারুণ। আর এমনি আমার স্ত্রী খুব রাগ করে, এটা হ্যাঁ, যে তুমি আড্ডা মেরেই সময় নষ্ট করো, বাড়ির দিকে একটু নজর দাও। কিন্তু আড্ডা মেরেই হয়তো কালেকশনগুলো হয় মাথার মধ্যে। একদমই তাই, একদমই তাই। এবং সত্যি কথা বলতে আড্ডা ছাড়া আমি বাঁচবো না। বাহ বাহ, এটা বেস্ট লাইন বোধহয়, আড্ডা ছাড়া আমরা কেউ বাঁচবো না। তো আরেকটা ইনফরমেশনও দিয়ে রাখি, আজকে ফার্স্ট টাইম বোধহয় আমরা ফেস করেছি হেড অফ টাইম, কেউ একজন এসেছিলেন আমাদের এখানে, সেটা হচ্ছে অভিজিৎ দা। এরকম আপনারা একটু আগে আগে করে ফেলুন না, ওই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, মানে করছেন না। অভিজিৎ দাকে দেওয়া আমি বলাবো, তাহলে পরে হয়তো আপনারা করবেন, কারণ নোন ফেস। লালমোহন বাবু একটু বলে দিন না প্লিজ, কি একটু সবাইকে লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, না করছে না? এই সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে আড্ডা মারতে। আশা করছি যেটা দেখলেন সেটা আপনাদের খারাপ লাগবে না। আর খারাপ লাগলে নিচে লিখুন, খারাপ লাগলে লিখে দিন কেন খারাপ লেগেছে। হ্যাঁ। আমার মুখটা খারাপ না কথাটা খারাপ না অভিজ্ঞতাগুলো ভুল, সেটা একটুখানি বলে দিলে আমারও নিজেকে ভালো লাগবে, ঠিক কারেক্ট করতে সুবিধা হবে। অতএব দেখা মাস্ট, এবং ওইগুলো করতে হবে কিন্তু সব কটা প্লিজ, সব কটা প্লিজ। চলুন আসি, টাটা।